আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় রাজনীতির কূটনীতি, অর্থনীতির পরিস্থিতি। রাজনীতির কূটনীতি, অর্থনীতির পরিস্থিতি। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সব কিছু নির্ভর করে একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের কথা বলেছে। সেই নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। আজ যখন আমরা কথা বলছি তখনও কিছুক্ষণ আগে 6টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সাথে আলোচনা করেছে আগামী নির্বাচন কিভাবে হতে পারে বা নির্বাচনের পরিস্থিতি, সব কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আজ যখন কথা বলছি এই সকালেই নীলফামারীতে উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছে। রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি আমরা এই দুটি বিষয় দিয়ে অনুধাবন করতে পারি। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন উদ্যোক্তা আছেন, সৈয়দ নাসির এমডি, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। অর্থনীতির বিষয়ে আপনার কাছে শুনবো। একটি দেশের অর্থনীতির উপর নির্ভর করে সব কিছু, রাজনীতিও নির্ভর করে অর্থনীতির, আবার রাজনীতির উপরেও নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থা। একে অপরের পরিপূরক। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর 1 মাসের মতো হয়ে গেল, এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি কতটা অগ্রগতি হয়েছে বা হয়নি, মোটা দাগে একটু শুনে আসি। জি, চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। আর আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আসলে বিগত একটি বছর বাংলাদেশের জন্য যেমন একটি যুগান্তকারী অধ্যায় ছিল, ঠিক তেমনি আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটি কঠিনতর সময় ছিল, বিশেষত যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য। কারণ আমরা একটা লং টার্ম বিনিয়োগ করেছি, একটা কারখানা তৈরি করেছি, ওখানে অজস্র শ্রমিক কাজ করে, অনেক মেশিনারি আছে, বিপুল ব্যাংক লোন আছে। তো এই একটি বছর আসলে আমাদের জন্য তেমন একটা সুখকর ছিল না। যদিও বা আমরাও একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা পোষণ করেছিলাম ঠিকই, কিন্তু নানাবিধ কারণে এই কারণগুলোকে চিহ্নিত করা খুব বেশি দুরূহ না, আবার এক কথায় কারণগুলোকে উল্লেখ করাটাও খুব কঠিন হবে। কিন্তু আমি যদি ছোট্ট করে বলি তাহলে হবে অবশ্যই যে অর্থনীতিতে খুব ভালো কিছু হয়েছে, আমি সেটা বলতে রাজি না। আবার আপনাকে যদি বলি অর্থনৈতিক সংকট গভীরতর হয়েছে, ঘটনাটি তাও না। কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে অর্থনৈতিক সমস্যাগুলোকে উত্তরণ ঘটানোর যে আকাঙ্ক্ষাটা আমরা করেছিলাম, আশাটা আমরা করেছিলাম, স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেগুলোর একটাও তেমন কিছু হয়নি। আমার দিকে তাকিয়ে কথা বলুন। জি জি। তো সুতরাং আমি এটুকুই বলতে পারি যে আমাদের অর্থনীতিতে যে দুর্বৃত্তায়ন ছিল, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থায় যে নৈরাজ্য ছিল, এবং আমাদের টোটাল একটা যদি বলি আপনাকে, অলিগার্ক শ্রেণী সরকারের চারদিকে ছিল এবং তাদের বড় অংশই ব্যবসায়ীরা ছিল, এবং এদের মধ্যে নীতি নৈতিকতা দেশপ্রেম নিয়ে আসলেই প্রশ্নবোধক চিহ্ন ছিল। তা আমরা মনে করলাম যখন 5ই আগস্ট হলো, তখন আমরা মনে করলাম যে এবার অর্থনীতিকে একটা শৃঙ্খলায় আনা যাবে, আর্থিক ব্যবস্থাটাকে একটা সুশৃঙ্খল অবস্থায় আনা যাবে। কিন্তু যতটুকু আমরা আশা করেছিলাম তার যদি বলি 4 ভাগের 3 ভাগই হয়নি। জি, কেন হয়নি? এখন সেটি আমরা যদি বলি, একটি হচ্ছে এই গভর্নমেন্টের মেয়াদটি আসলে কতটুকু মেয়াদ, কতদিন ব্যাপ্তি, এটা গভর্নমেন্টের শুরুতেই কেউ কিন্তু ডিফাইন করে দেয়নি। ফলে কোনো বিনিয়োগকারী আস্থা খুঁজে পাচ্ছে না। এবং আপনাকে একটা চমৎকার তথ্য দিই, আজকে আমাদের ডলারের পরিস্থিতি আগের ভঙ্গুর থেকে অনেক ভালো। কেন? বিকজ এই বিগত 1 বছরে কোনো মেশিনারিজ ইম্পোর্ট হয়নি, ফলে দেশে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। 1 2 নম্বর,
কোনো বিদেশি বিনিয়োগকারী এই ভঙ্গুর বা একটি স্বল্পকালীন সরকারের কথার উপর ভরসা করে বিনিয়োগ করতে আসেনি এবং আসার কথাও না। একটা সুস্থির একটা দীর্ঘমেয়াদী সরকার ছাড়া আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আসে না। এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য আমরা তো আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়াম করেছি। এগুলা আসলে যদি বলি যে এগুলাতে কাঙ্ক্ষিত ফল আসেনি এবং আমরা মানে সুনিশ্চিতই ছিলাম এই পদ্ধতিতে শুধু সভা সেমিনার করে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যায় না। বিনিয়োগকারীদের আস্থার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে হবে, সরকারের একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী একটা কর্ম পরিকল্পনা দেখতে হবে, তার অর্থনৈতিক ভিশনটা কি সেটা কিন্তু তারা দেখতে চায়। জি, হ্যাঁ, আপনার কাছে আসবো এই বিষয়ে আসবো। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনি তো অর্থনীতি বিষয়ে কথা বলবেন না রাজনীতিতে কথা বলবেন? সবকিছু নিয়ে কথা বলা যায়। বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমরা অর্থনীতি এবং রাজনীতি দুটো বিষয়কেই নির্ধারণ করেছি আজকের আলোচনা, অর্থনীতি শুনি এরপরে রাজনীতিতে যাই। রাজনীতি তো শুনি সবসময় আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচককে এবং যারা চ্যানেলেই দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেশ একটা অস্থিরতার মধ্যে কাটছে এবং সবাই আমরা আশাবাদী, আমি খুব অপটিমিস্টিক যে সকল অস্থিরতা দূর হবে এবং একটা পর্যায়ে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে নির্বাচনের মধ্য দিয়ে। তো একটা দেশে যদি গণতন্ত্র সুসংহত না থাকে এবং জনগণের মালিকানা যদি জনগণের কাছে না থাকে এবং নির্বাচিত রাজনৈতিক দল যদি সরকারে না থাকে, তখন নানান রকমের এনার্কি তৈরি হয় এবং অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজে, সকল অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা অস্থিরতা তৈরি হয়। সেটা এখন হচ্ছে। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে খুব বেশি দায়ী করব না। তারাও সতর্ক আছে, তারা একটা নির্বাচন দিতে চায়, নির্বাচন দিতে বদ্ধপরিকর। আজকে অর্থনীতির অবস্থা যদি বলি, গত 15 বছরের ধারাবাহিকতা আরেকটা বছর। গত 15 বছর যে সরকারটি ছিল অনির্বাচিত এবং ফ্যাসিস্ট সরকার, যেটি পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট পালিয়ে গিয়েছে পলায়নকারী দল, সেই দলটি ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংকগুলো ধ্বংস করে দিয়ে গেছে। তারপরে ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেট, হলমার্ক, সকল কেলেঙ্কারির সাথে ওই সরকারটি জড়িত ছিল। এরকম একটি ভঙ্গুর অর্থনীতির উপর এসে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে, সেটি আমাদের দেখতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় ব্যবসায়ী বান্ধব হওয়া উচিত এবং হওয়াটা উচিত। বিএনপি সেটা করে। ব্যবসা অর্থনীতি যদি শক্তিশালী না হয়, ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা অবাধে করার জন্য সুযোগ সুবিধা না পায়, কিংবা রাজনৈতিক যদি স্থিতিশীলতা না থাকে, কিংবা আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি স্থিতিশীল না থাকে, তখন কিন্তু বিনিয়োগকারীরা, দেশি বলেন বিদেশিরা বলেন, বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে তারা দ্বিধাগ্রস্ত হয়। আজকের প্রেক্ষাপটে যদি বলি, শুধুমাত্র অনির্বাচিত সরকার হওয়ার কারণে বিদেশি যে বিনিয়োগকারীরা তারা কিন্তু বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। তারাও কিন্তু চায় একটি নির্বাচন। সে কারণেই আমরা নির্বাচনের কথা তো ঘোষণা করাই আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজও 6টি রাজনৈতিক দল যে আলোচনা করেছে তাদের আলোচনার মধ্যে একই বিষয় এসেছে যে মাননীয় প্রেস সচিব শেষ ব্রিফিংয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই সরকারকে নির্বাচন পর্যন্ত সময় তারাই দিতে চায় না যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। এটা যথার্থই বলেছে যে এখন যারা সমাজে বিশৃঙ্খলা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজে, রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা করছে। বিশেষ করে আপনি দেখলেন যে সম্প্রতি আপনার যে বিপিন নূরের উপরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক প্রতিষ্ঠাতা, তার উপরে যেভাবে হামলা করলো ন্যাক্কারজনকভাবে, আমি বলবো যে এটা একটা অস্থিতিশীল করার জন্য সমাজে। এখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাই বলা হয়। এখানে আইন শৃঙ্খলা, আমরা ভিডিও ফুটেজে তাই দেখেছি এবং এখানে তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে তিনি দুটি সরকার দেখতে পাচ্ছেন। না, এটা আমি বলবো যে সরকারের ভিতরে একটি সরকার এটা চলতে পারে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানি, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, তিনি নিশ্চয়ই সেটা কনফার্ম করবেন, এনশিওর করবেন জনগণের কাছে যে না, একটি সরকারই আছে এবং সেটি ইউনূস সরকারের অধীনে। এখানে এটার ভিতরে যারা যারা আছে আমরাও ধারণা করি কখনো কখনো, কারণ দুই রকম করে দেশ চলতে পারে না, দুইভাবে চলতে পারে না।
নূর ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে তার উপরে আঘাত আসছে। সুতরাং একই ঘটনার পর উপদেষ্টারাও কিন্তু বিচার চেয়েছেন। একজন উপদেষ্টা যখন সরকারের থেকে বিচার চান, তখন সাধারণ মানুষ কি ধারণা করবে সরকার সম্পর্কে? না, আমি বলবো যে সে কারণেই বলছি যে নির্বাচিত সরকার হলে তো আজকে সেটা হতো না, বিচার তারা চাইতো না। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে কাজ করতো, তারা তো অনির্বাচিত, সেই জন্যই তারা বিচার চেয়েছে। তারপরে আমি বলবো যে বিচার চাইতে পারে, যে সরকার সংশ্লিষ্ট যারা বিচার করবে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের কাছে বিচার চেয়েছে, অন্য মন্ত্রণালয় চাইতে পারে। আইন সচিবই, আইন উপদেষ্টাই যদি কথা বলেন, এখন আইন উপদেষ্টা যদি বিচার চান, তাহলে আমি বলবো যে এখানে আমাদের বুঝতে হবে যে তাদের মধ্যে সমস্যা আছে এবং তারা সতর্ক হওয়া উচিত। এটা জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিবে, এটা স্বাভাবিক। সে কারণে আমি বলবো যে বিচার চাওয়াটা শুধু না, এখানে যারা যারা জড়িত আছিল এখন পর্যন্ত কাউকে কিন্তু আইনের আওতা আনা হয় নাই। একটা বিচার বিভাগীয় কমিশন করা হয়েছে। হ্যাঁ, কমিশন করা হয়েছে এবং আমি মনে করি যে দ্রুত এটা জনগণ দেখতে চায় যে এরকম ঘটনা কেন হলো। এবং আমরা এটা নিন্দা জানিয়েছি, আমাদের দল থেকে বিএনপি থেকে নিন্দা জানিয়েছে, আমরা প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। আর যারা এগুলো ঘটনা ঘটাচ্ছে আমাদের বুঝতে হবে যে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, নির্বাচনের সরকারকে বিতর্কিত করতে চায়, সরকারকে অস্থির করতে চায়, দেশে একটা অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা বিএনপি অতন্দ্র প্রহরীর মতো আছি, আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং আমাদের অপরাপর যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে ক্রিয়াশীল, যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, যে যাই মনে করুক না কেন, দিন শেষে সবাই ঐক্যবদ্ধ আছে এবং আমরা সতর্ক আছি যে কেউ যে মব ভায়োলেন্স করবে এবং অশান্তি তৈরি করে নির্বাচন প্রলম্বিত করবে, দেশে অস্থিরতা তৈরি করবে, এটা আমরা করতে দিব না। আমরা আইন আমরা হাতে তুলে নিব না, আমরা মব ভায়োলেন্স করতে দিব না, বাট কেউ যদি করতে চায় আমরা সতর্ক থাকবো ফিউচারে। ধন্যবাদ আপনাকে। মব চলতে পারে না, মবের বিষয়ে আর একটা কথা যদি আপনাকে যুক্ত করে দিই। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে মব 300 আসনে যখন নির্বাচন হবে, নির্বাচন যদি মব হয়, মবগুলো 300 আসনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন এগুলো মোকাবেলা করা সহজ হবে। আসলে কি এমন হয়? যদি 300 আসন মানে তো সারা বাংলাদেশে যদি মব ছড়িয়ে পড়ে, সেটি কি নিয়ন্ত্রণ করা সহজ না কঠিন? আমরা বলেছি স্পষ্টভাবে যে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে আমরা বিএনপি রাজনৈতিক দল হিসেবে আমরা যথাযথ সহযোগিতা করব, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং সুষ্ঠু আবাদ পরিস্থিতি রক্ষার্থে। সুতরাং এখানে আমি বিশ্বাস করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তৃণমূল পর্যন্ত এই সংগঠনের ব্যাপ্তি। এবং আপনি দেখেছেন যে গত 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী গেল, 48 বছরে পা দিল। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন, 2রা সেপ্টেম্বর। আমরা স্পষ্টভাবে বলতে পারি যে আমাদের দল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সুদৃঢ় এবং সুসংহত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সৈয়দ নাসির, মোকাবেলা করব। আপনার কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিবেশ। দীর্ঘমেয়াদের বিনিয়োগের পরিবেশ একটা দেশ, যে কোনো বিশ্বের যে কোনো দেশের জন্য, উন্নয়নের জন্য অর্থনীতির ব্যারোমিটারটাই সবচেয়ে বড়। তো আমাদের বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, জিডিপির গ্রোথ যেটা কমেছে, সেটা তুলে আনতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, আমি একটু অন্য একটা আপনার একটু আগে পূর্বে কথিত আইন উপদেষ্টার কথাটা দিয়ে আমি একটু শুরু করতে যাচ্ছি। আইন উপদেষ্টা যেটা বলেছে, আমার কাছে তিনির মতো একজন দায়িত্ববান ব্যক্তি থেকে এই ধরনের হাস্যাস্পদ বিচার চাওয়ার যে আবদার বা বিচার চাওয়ার যে কথা উনি উল্লেখ করেছেন, এটা একটা হাস্যাস্পদ ঘটনা ছাড়া কিছুই না। কারণ আমরা যার কাছে বিচার চাবো, বিচারক নিজেই যদি বলেন আমিও বিচার চাই, তাহলে কোথায় যায় গল্পটা? এবং এটা দিয়েই প্রমাণ করতে চাচ্ছে, এটা দিয়ে কি প্রমাণ হয় না যে আসলে এই দেশের অবস্থাটা একটি কঠিন পরিস্থিতির মধ্যে দেশটা যাচ্ছে? এটা কি প্রমাণ হয় না? এবং আপনারা যেটা বারবার বলছে সরকারের ভিতরে সরকার, আসলে আমরা দেখছি যে সরকারি কাঠামোর মধ্যে যে একটা শৃঙ্খলা দেখা যায়, এখানে তা কিন্তু একটা ঘাটতি ভয়াবহভাবে পরিলক্ষিত হচ্ছে। আর বড় ভাই যে কথাটা বললেন যে বিএনপি এই ব্যাপারগুলো থেকে বিএনপি উত্তরণ ঘটাবে, উনি শুধু নির্বাচনের কথা বললেন। আসলে কিন্তু 5ই আগস্টের স্পিরিটটা শুধু কিন্তু নির্বাচনমুখী স্পিরিট ছিল না। 5ই আগস্টের স্পিরিটটার মধ্যে আমরা যদি 3টা ভাগে ভাগ করতে পারবো। একটি হচ্ছে নির্বাচন অবশ্যই ছিল, কিন্তু তার আগে ছিল যে 15 বছরের এই যে অপকর্মের একটি সুনির্দিষ্ট বিচার হওয়া। আর দ্বিতীয়টি ছিল
যে ফেসিবাদী যে সিস্টেমটা গড়ে উঠেছিল, এই ফেসিবাদী সিস্টেমটা যেন পুনরায় আসতে না পারে, সেটার জন্য পরিপূর্ণ একটি সংস্কার করা। সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হয়তো হবে, একটি দীর্ঘমেয়াদী সরকার আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়তো আসবে, কিন্তু ফেসিবাদ কি পুনরায় ফেরত আসবে কিনা সেই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ আমরা 5ই আগস্টের পর থেকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা ফ্যাসিবাদী হতেও পারে, কারণ কাঠামোটা তো ফেসিবাদের কাঠামো রয়ে যাচ্ছে। আমি উনির সাথে আশাবাদ আমরাও করতে পারি যে নির্বাচনিত সরকার, শেখ হাসিনার সরকারও কিন্তু কাঠামোর মধ্যে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে ফ্যাসিবাদী চরিত্র নিয়ে আসতে পারে? সরকারের, আমরা যদি একটা সিম্পল কথা বলি, যে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতা উনির হাতে কেন্দ্রীভূত, এটা ফেসিবাদের প্রথম। এখন যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে তার হাতেও তো ক্ষমতা কেন্দ্রীভূত, তার হাতে যদি ক্ষমতা কেন্দ্রীভূত না হয় তাহলে তো এরকম সরকারের মধ্যে সরকার হয়ে যাবে। সেই বিষয়গুলো আমরা একটা হচ্ছে এক্সারসাইজ, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে ক্ষমতার এক্সারসাইজ। আমরা বিগত সরকার প্রধানকে যেভাবে ক্ষমতার, আমরা যদি বলি অপব্যবহার অথবা বেশি ব্যবহার, আমরা দুটোটাই দেখেছি। কিন্তু আপনি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, তাকে আমরা এরকম ক্ষমতার অধিক চর্চা বা অপচর্চা করতে সেই তুলনায় 15 বছরের তুলনায় খুবই কম দেখেছি। আমাদের কথা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোটা, আমি আপনাকে একটা অন্যদিকে নিয়ে যাই কথাটাকে, সেভাবে বলি যে মানুষ আমেরিকা যেতে চায়, আমাদের বাংলাদেশের হাজারো ছেলে মেয়ে আমেরিকা চলে যেতে যাচ্ছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। কেন? আপনি যদি এর পিছনে হাজারো কারণ থাকতে পারবে, দুটি কারণ মেজর। একটি কারণ হচ্ছে একটি নিরাপদ জীবন, আর আরেকটি কারণ হচ্ছে নিরাপদ অর্থনীতি। সে সেখানে গেলে তার জীবন মান, তার চলার জন্য, আমরা যেটা বলি যে তার পার ক্যাপিটা ইনকাম, তার মাথা পিছু আয়, সে একটি সম্মানজনক কর্মসংস্থান পাবে, সম্মানজনক বেতন পাবে। আর সে খুব ভালো বেতন পেল, কিন্তু সেখানেও লাইফ রিস্ক, সেখানেও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ঘটবে, সেখানেও খুন হবে, তাহলে কিন্তু মানুষ যেতে যাবে না। তাহলে বাংলাদেশ থেকে মানুষ চলে যাচ্ছে কেন? এই দুটিই কারণ। এই দুটি কারণের মধ্যে দুটোটার সাথেই বাংলাদেশের 15 বছরের যে সরকারটি ছিল, এই দুটি জায়গায় কিন্তু সরকার আনঅ্যাড্রেসড অবস্থায় ছিল, সেটাকে অ্যাড্রেস করেনি। যে আমাদের অর্থনীতির, উনি যেটা করেছে অর্থনীতির নামে, সেটা হচ্ছে একটা লুটপাটকারী শ্রেণীকে চারিদিকে উনি রেখেছিল, যে কারণে এক ভদ্রলোক 6টা ব্যাংকের মালিক রাতারাতি বনে যায়, ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে যায়। আচ্ছা, আমরা জানি উনির একজন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের এই নেতা, আমাদের এই বড় ভাই, আমাদের এই সবচেয়ে সিনিয়র নেতা, উনিকে আমরা কি নামে ডাকতাম এটা সবাই জানি। এই নামটা কি আমাদের জন্য আসলে ইতিবাচক ছিল? ব্যবসায়ীদের জন্য সম্মানজনক ছিল? সেই নামটা তো ভালো ভালো অর্থেই ব্যবহৃত হতো তার আগে। সেটা আপনি বলছেন, কিন্তু আমরা মনে করি না। তার নামে যুক্ত হওয়ার আগে, হ্যাঁ, তার নামে তিনি, এই যে আমরা চাচ্ছিলাম কি জানেন, কাঠামোটার মধ্যে লুটেরাদের অংশগ্রহণ না থাকুক, কাঠামোটার মধ্যে দুর্বৃত্তায়নের অংশটা না থাকুক। 2, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো দেশের অর্থনীতির জন্য একটা প্রধান সূচক। এখানে বিদেশি বিনিয়োগকারী আসবে, সে যদি দেখে এখানে সাউথ আফ্রিকার মতন আইনশৃঙ্খলা পরিস্থিতি, যে কারণে সাউথ আফ্রিকাতে বিনিয়োগ করছে না কেন? সেখানেও জীবনের নিরাপত্তা নাই, আইনশৃঙ্খলা বলে কোনো জিনিস নেই। আমরা সেদিকেই যাচ্ছি। এখন আমরা খুব আশা করেছিলাম এই সরকার একজন নোবেলের সরকার, অর্থনীতিবিদ সরকার, দেশের অর্থনীতিকে আসলে রিকনস্ট্রাকশন করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমরা কি আসলে উনিকে ক্ষমতায় বসানোর সময় একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিয়েছিলাম? দিইনি। এটা আমাদের একটা ব্যর্থতা, আমরা সবাই মিলে। 2 নম্বর, আমরা জাতীয় ঐক্যমত কি তৈরি করতে পেরেছিলাম? পারিনি। আর কমিশন তো এখনো চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্যে আসলে, যেমন আমি যদি বলি, আমি দোষারোপের সংস্কৃতিতে আমি বিশ্বাসী না, কিন্তু উনিরা সবসময়, বিএনপি বর্তমানে আমরা জানি, কিন্তু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আর নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে কেউর কোনো অভিযোগ থাকার কথা না। কিন্তু প্রশ্নটি হচ্ছে, শেখ হাসিনাও তো 2008-এ নির্বাচিত হয়ে এসেছিলেন, তিনি তো কোনো অপরাধ ছিলেন না, তিনি ফেসিস্ট বনে গেলেন কেন? সমস্যাটা কোথায় ছিল? তাহলে আমরাও বিএনপিকে হাজার কোটি টাকা দিয়ে নির্বাচিত করে আমরা কি আরেকটা ফেসিস্ট তৈরি করতে যাচ্ছি? আপনার কাছে আসবো। অ্যাডভোকেট রফিক, একটা প্রশ্ন করেছেন, বিদ্যমান ব্যবস্থায় যদি নির্বাচন হয়, নির্বাচনে যদি আবার যে সরকার গঠন, তিনি বিএনপিকে উল্লেখ করেছেন, আবার ফ্যাসিস্ট বনে না যায় ওই সরকার। দেখুন, নির্বাচন
এর আগেও হয়েছে দেশে, 91 সালে হয়েছে, 1996 সালে হয়েছে, 2001 সালে হয়েছে। এবং বাংলাদেশের ফ্রি ফেয়ার ক্রেডিবল সবচেয়ে ভালো নির্বাচন, স্ট্যান্ডার্ড নির্বাচন সেগুলোকেই বলা হয়। সেখানে কিন্তু বিএনপি কিন্তু দুর্বার জনগণের ভোটে সরকার গঠন করেছে, নিরঙ্কুশ বিজয় পেয়েছে 2001 সালে। 96 সালে 12ই জুনে বিএনপি সরকার গঠন করতে না পারলেও, বিরোধী দলে আসলেও, এই স্বাধীনতার পরে সবচেয়ে বড় বিরোধী দল 118টা সিট নিয়ে পার্লামেন্টে গেছিল। বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ছিল, নির্বাচনের পরে কি হবে সেই বিষয়ে আমি সেটা বলছি। নির্বাচন, আমি ওইটার উত্তর দিচ্ছি। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ এবং জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলল, বেগম খালেদা জিয়া, বিউটি অফ ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি, তিনি তত্ত্বাবধায়ক সরকারটা মেনে নিয়ে গণভবনে, বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে নয়াপল্টনে ঐতিহাসিক সমাবেশ করে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে এবং তিনি মইনুল হোসেন রোডের বাড়িতে নিরাপদে সুন্দরভাবে বীরের মতো ফিরে গিয়েছিলেন। সেদিন মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছিল। লাশ পড়তে দেয় নাই, রক্তাক্ত করে নাই 15 বছরের মতো। তিনি ফেসিস্ট বলতে কি জানেন, ফেসিস্টের সংজ্ঞাটা তিনি কি জানেন আমি জানি না। ফেসিস্ট কার সাথে যায় সেটা আগে বুঝতে হবে বলার আগে। ফেসিস্ট যায় কার সাথে, ফেসিস্ট কে, ফেসিবাদ কারা? তারা যারা পালিয়ে যায়, যারা হারিয়ে যায়, চোরাপথেও পালিয়ে গিয়েছে তারা। বিএনপি যতবারই সরকার শেষ করার পরে, মেয়াদ শেষ করার পরে, বিএনপি কিন্তু পালিয়ে যায় নাই, বিএনপি সেই পতন হয় নাই। কেউ বলে না যে বিএনপির পতন হয়েছে, বুঝতে হবে। স্বৈরাচারদের পতন হয়, ফেসিস্টদের পতন হয়, এরশাদেরও পতন হয়েছে, আমরা দেখেছি কি পরিস্থিতি ছিল। হাসিনারটাও আমরা দেখেছি, হাসিনার পতনটা ছিল এরশাদের চেয়ে আরও ভয়াবহ। সেটাকে ফেসিবাদ বলা হয়েছিল। এরশাদও বলেছিল যে আমাকে স্বৈরাচার বলেন, আমার চেয়ে তো মহাস্বৈরাচার শেখ হাসিনা। এরশাদ জীবদ্দশা বলেছিল, পেপার আসছে। সুতরাং বিএনপিকে সেটা বলতে পারে না। যদি বলে আমি বলবো এটা ভুল, ওনার মতামত আছেন বলতে পারেন, কিন্তু সঠিক না। এটা বিএনপির ইনজাস্টিস করা, কারণ বিএনপি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আপনি দেখেন জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিল, ছাত্ররা ঢিল মেরেছিল, সানগ্লাস পরে গেছে, কপাল থেকে রক্ত চলেছিল, সেখান থেকে কিন্তু ছাত্রদল তৈরি হয়েছে, গুলি করতে কিন্তু দেয় নাই। জিয়াউর রহমান ডান বামে যারা ছিল বলেছিল স্যার গুলি করবো, নো, বলে আমাদের সন্তান গুলি করা যাবে না। দিস ইজ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া কী অবস্থা? এই যে তারেক রহমান গত 15 বছর যুগান্তকারী রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি দিয়েছেন, পদযাত্রা, পথ মিছিল, এগুলো এরকম ফেসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন হয় না, কিন্তু জনগণ কিন্তু এই আন্দোলনটাকে বেছে নিয়েছে। যে কারণে আপনি দেখেছেন 28 অক্টোবর যে ক্র্যাকডাউন হয়েছিল, ঢাকা শহর 6 লাখ হয়ে গেছিল, লাখ লাখ জন, প্রায় সমগ্র বাংলাদেশি। বিএনপির সাথে আওয়ামী লীগকে, বৈধ রাজনৈতিক দলকে তুলনা করলে হবে না। সুতরাং বিএনপি সরকার গঠন করলে বা নির্বাচন করে বিএনপি আগামী ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতো হবে, এটা ভুল ধারণা। এটা তারাই বলতে পারে যে আওয়ামী লীগকে সাপোর্ট করে এখনও। আর যদি বলে সত্যি কথা দেশকে সাপোর্ট করে, এই দেশের মানুষকে সাপোর্ট করে, রাষ্ট্রকে ভালোবাসে, তাহলে আমি বলবো যে নিঃস্বার্থভাবে, নিঃসংকোচে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এবং আজকে যারা এই যে সংগঠনগুলো কেউ কেউ পিআর টিআর বলে, আমি যদিও আপনি পরে হয়তো আসবেন কিনা আমি জানি না, জি, পিআরের কথা বলে, এগুলো ভুলে গিয়ে, আচ্ছা বলুন আপনি, এগুলো ভুলে গিয়ে নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং সেটি হওয়া উচিত। আজকে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেছেন নির্বাচন হবে, এটার কোনো বিকল্প নেই, এর বাইরে কোনো সুযোগ নেই। তিনি দেশেও বলেছেন, বাইরে গিয়েও বলেছেন, আমরাও বলছি। অপর যে সকল রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে দেখেছেন, বসেছেন, তারাও কিন্তু বলছেন। আবার দেখেন বিএনপির 25টা বার্ষিকীর দিন এনসিপি হোক সময়ের, অল্প সময়ের একটি সংগঠন, হোক ছোট, তারপর তার একটা সংগঠন ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তারা কিন্তু 25টা বার্ষিকীতে গুলশান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছে। এটা বিউটি, তাই থাকবে। আমি বলি এর মধ্যে, এই ফ্রেমের মধ্যে থেকে আমরা আগামী দিনে দেশকে আরও সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করবো, নিরাপদ রাষ্ট্রে পরিণত করবো। একটা অর্থনীতির উপর আজকে আলোচনা করছেন না, একটা শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে। এবং বিএনপি যতবারই সরকার গঠন করেছে, আপনি যেখানে বিএনপির আমলে মাথা পিছু আয় ছিল, ঋণ ছিল 14,000 টাকা, আর আজকে আওয়ামী লীগ যখন আসলো শেষ পর্যায়ে 1.5 লাখের উপরে ঋণ। যে সন্তানটা জন্ম নিয়েছে গত আপনার 2024 সালে, তাকে সে 1,54,000 টাকার ঋণ নিয়ে তাকে জন্ম নিতে হয়েছে। এখানে হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য। আপনি কি কখনো দেখেছেন বিএনপির বাজেট এবং আওয়ামী লীগের বাজেট তো অনেক পার্থক্য ছিল। সময় পরিক্রমায় বাজেট দিয়ে হবে না। আপনি কি দেখেছেন যে বেগম খালেদা জিয়া, না বেগম খালেদা জিয়ার কোনো কর্মচারীর কাছে 400 কোটি টাকা পাওয়া গেছে, দেখি বিএনপির কাছে ছিল, তো শেখ হাসিনার কাছে ছিল। আর তিনি যে আরেকজনের নাম বলেন দরবেশের নাম বলতে চাইলো, দরবেশ কী করেছে সমগ্র দেশবাসী জানে। এরকম অনেক অসংখ্য দরবেশ আছে, এখন কিন্তু আড়ালে আছে,
লুকিয়ে আছে, সবগুলোকে বের করতে হবে। আসবো আপনার এবং কাছে, সরকারের আসবো মধ্যে আপনার ঘাটতি কাছে। মারা আছে অনেক, এই দরবেশের পেতা তারা, কিন্তু তাদেরকে আনতে হবে। আবার সব ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না। জি, আপনার কাছে আসবো। ব্যবসায়ীদেরকে সৈয়দ ব্যবসায়ী নাসির, পরিবেশ দিতে হবে। আপনি বলতে চাইছেন। মজা লাগলো বড় ভাইয়ের কথা শুনে যে উনিরা নির্বাচনের জিগির তুলতেছে। আসলে আর নির্বাচনের কথা যে বলি, নির্বাচন কথা আমরা কেন বলি? 15 বছর 3.5 কোটি তরুণ আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। 2006 সাল থেকে আওয়ামী লীগ কি করেছিল? নির্বাচনের জিগির তুলেছিল। আমি কি উনির কণ্ঠ বা বিএনপির কণ্ঠের মধ্যে 2006-এর আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছি? তারাও তো নির্বাচন চেয়েছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা রাজপথ কাঁপাচ্ছিল একটি সুষ্ঠু নির্বাচন, একটা তত্ত্বাবধায়ক একটা নির্বাচন। আমরা নির্বাচনের বিপক্ষের কথা বলছি না, আমরা ব্যবসায়ীরা চাচ্ছি যে ব্যবসায়ীদের প্রধান দাবি হচ্ছে ব্যবসার জন্য একটি পরিবেশ দাও। সেই পরিবেশের প্রথম প্রিকন্ডিশন হচ্ছে ল অ্যান্ড অর্ডার। সো আমি আজকে উনিরা বিএনপিরা সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আয়ের অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আপনি অব্যাহত রাখুন। আমি অব্যাহত। জি, আচ্ছা, প্রশ্নটি ছিল ল অ্যান্ড অর্ডারের কথা ল অ্যান্ড বলছেন। অর্ডার। তো আপনি যদি দেখেন যে 2006 থেকে আওয়ামী লীগ যা যা করছে নির্বাচনের নামে, হর রোজ নির্বাচন নির্বাচন নির্বাচন, সেই আওয়ামী লীগই তো পরে ফেসিস্ট হলো। তাহলে আমাদের মধ্যে কেন আশঙ্কা তৈরি হবে না? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে 5ই আগস্টের পর থেকে আমরা ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমরা দেখলাম আমাদের টেম্পো স্ট্যান্ড দখল হয়ে গেল, আমাদের উত্তরার লেকগুলো দখল হয়ে গেল, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির জুট দখল হয়ে গেল, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে যে শ্রমিক কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেল, সমস্ত বাস স্ট্যান্ড, সমস্ত ট্রাক স্ট্যান্ড দখল হয়ে গেল। কারা দখল করলেন? আমরা কি সেগুলো থেকে আমরা আশঙ্কা করতেই পারি না? কারা দখল করলেন আপনিও জানেন, আমি সেটা বলতে চাই না, যেহেতু আমি রাজনৈতিক এলিমেন্ট না। বাট আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে অপরাজনীতিটা হয়ে এসেছিল সেই একই রাজনীতি যেন পুনরাবৃত্তি না দেখি। কারণ তাহলে আমরা এই 5ই আগস্টের শুভ পরিবর্তনটাকে আমরা কিন্তু উপভোগ করতে পারবো না। সেই দুঃখটা, সেই বেদনাটা কিন্তু থেকেই যাবে। বাংলাদেশ কি 91 থেকে সেই এরশাদ থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত ক্রমাগত একটি বিশৃঙ্খলার মধ্যে দিয়েই গড়তে থাকবে? একটা ভাঙাচোরার মধ্যে দিয়ে কি আগাতে থাকবে? এই সরকার যে চেষ্টা করেছে সেই চেষ্টার সাফল্য কতখানি দেখেন? এই সরকার তারা তো বলছে সবকিছুতে একটা শৃঙ্খলা নিয়ে আসবেন, সংস্কার করবেন, সংস্কারের চেষ্টা করছেন, ঐকমত্যের চেষ্টা করছেন। প্রত্যেকটি উদ্যোগের মধ্যেই আপনি যেমন আজকেও দেবপ্রিয় বলেছে যে অনেক সংস্কার কমিশন হয়েছে, অনেক কমিটি হয়েছে, কিন্তু একটা কমিটিরও কিন্তু কোনো বাস্তবায়নের দিকে আমরা যেতে দেখিনি। উনিদের পরিকল্পনাগুলো, চিন্তা পদ্ধতিগুলো অবশ্যই ভালো ছিল, কিন্তু সেখানে বাস্তবায়ন করার মধ্যে যে দক্ষতা এবং যে রাজনৈতিক প্রজ্ঞা, রাষ্ট্র চালানোর যে প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা কিন্তু এখানে প্রকটভাবে দেখা যাচ্ছে। আমি আপনাকে পুনরায় রিপিট করছি, উনি যে ভালো ভালো কথাগুলো বলছেন এগুলো আমাদের চাওয়া ছিল, এটাই আমরা ফুল দিয়ে বরণ করতে চাচ্ছিলাম। কিন্তু আমরা 5ই আগস্ট থেকে অদ্যবধি পর্যন্ত আপনি আমাকে বলেন আমাদের প্রত্যেকটা কারখানার জুটের মালিক কারা হয়ে গেল? আমাদের শ্রমিকদের, আমরা যেগুলো ক্যাজুয়াল লেবার বলি, তার কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেল প্রত্যেকটা ফ্যাক্টরিতে। আজকে ট্রাক স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেল, টেম্পো স্ট্যান্ড চেঞ্জ, মাছের বাজার চেঞ্জ হয়ে গেল। আপনিও জানেন, আমিও জানি। উনি স্বীকার করুক, এবং আপনি কি পরিমাণ, আমার কথার সপক্ষে আমি যুক্তি দিচ্ছি, কি পরিমাণ নেতাকে উনিরা তারেক রহমান সাহেব বহিষ্কার করেছেন। আমি আপনাকে বলবো এই সরকারের মধ্যেও যেমন একটা পজিটিভ দিক ছিল, তারেক রহমানের মধ্যে একটা পজিটিভ দিক অবশ্যই আছে। না থাকলে উনি অজস্র নেতাকে, কর্মীকে বহিষ্কার করতেন না। এবং ওই বহিষ্কারের মধ্যে দিয়ে উনি যেমন ইতিবাচকতার প্রমাণ পাওয়া যায়, ঠিক এই বহিষ্কারের মধ্যে দিয়েও প্রমাণ হয় যে যেই দলটি আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাবে সেই দলটি কিন্তু অগোছালো, সেই দলটির মধ্যেই কিন্তু গণতন্ত্রের প্রকট অভাব আছে, প্রজ্ঞার প্রকট অভাব আছে। এবং সেই দলটি যে উনি যেটা বলছেন ফেসিস শব্দের অর্থ কি, ফেসিস শব্দের অর্থ আমি যদি আবিধানিক অর্থ বলি, লাভ তো কিছু নেই। আপনি কি মিন করছেন, মানুষ কি বুঝছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর 2 নম্বর, আমরা বলি কিতাবি কথা বলে তো লাভ নেই। অর্থনীতি কেমন আপনি আমাকে জিজ্ঞেস করেন, অর্থনীতি কেমন? আপনি অর্থনীতি কেমন টিসিবির ট্রাকের পিছনের লাইন দেখেন না? কি পরিমাণ মানুষ লাইন ধরে টিসিবির থেকে মাল নিচ্ছে, অর্থনীতি কেমন আপনি দেখতে পাচ্ছেন? ফুটপাতে কি পরিমাণ, আপনি কি এখন দেখেছেন ফুটপাতে কি পরিমাণ হকার বসে? অর্থনীতি কেমন? বই পড়তে হবে না তো, অর্থনীতির সংজ্ঞা জানতে হবে না। অনেকগুলো টার্ম আছে যেগুলো আবিধানিক সংজ্ঞা দিয়ে লাভ নেই।
মানুষ বললেই বুঝে। আমি যেমন বলিনি যে ওই সরকারের সময় একজন উপদেষ্টা ছিলেন, উনি বললেন, উনি নাম বলে দিলেন, আমি তো নাম বলিনি, তো উনি বললেন কেমনে, বোঝা যায়। তা আমাদেরও যে উনির কথার বিপরীতে আমি 3টি যুক্তি দিলাম। প্রথম যুক্তি হচ্ছে, আমরা 5ই আগস্টের পর থেকে কি দেখলাম, আমরা দখলের জায়গায় কোনো খালি স্থান দেখলাম না, সব কিন্তু দখল হয়ে গেল। আর আমরা কি দেখলাম, তারেক রহমান সাহেব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করলেন। তাহলে কি প্রমাণ হচ্ছে না যে তাদের দলটি রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটি সুশাসন দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, অগোছালো ছিল? এবং তাহলে আমরা ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে যে আমরা সরকারটা পাবো, সেই সরকারটা তো তার আগের মতোই হবে। তিনিও তো নির্বাচনের, তাকে বলতো গণতন্ত্রের মানসকন্যা, বললেনি? তারা 2006 থেকে 8 পর্যন্ত রাস্তা গরম করেনি সুষ্ঠু নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়কের জন্য? ওরাই তো তত্ত্বাবধায়ক বন্ধ করলো। তাহলে আমরা কি ভরসা করব? 3, এই সরকার যেটা বিচারটি করতে পারেনি, আগামী সরকার বিচার করবে, উনিরা বিচার করবে, এই পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ উনিদের পক্ষ থেকে আসেনি। সেটা তো ক্ষমতায় গেলে না এই কথা বলবে। ক্ষমতায় যাওয়ার আগে মানুষকে বুঝায় যে আমি কি করব ক্ষমতায় গেলে। মানুষও জানতে চায়, তারাও তো বিচারের কথা বলছে। তারা যেইভাবে বিচারের কথা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক রেটরিক, তার চেয়ে বেশি সুনির্দিষ্ট কোনো কর্মপদ্ধতি তারা ডিক্লেয়ার করতেছে না। এই যে অর্থনৈতিক রিফর্ম, আপনি বলছেন যে আপনি ফেসিস্ট হবেন না, ফেসিস্ট না হলে আপনি একটা কর্মপদ্ধতি দেন না, একটা রোডম্যাপ দেন না, একটা পলিসি ডিক্লেয়ার করেন না যে আমি এই ফেসিস্ট হব না। তো সেই জায়গাগুলোতে আমরা পাচ্ছি না। তাতে আমাদের আশঙ্কা কি, আমার মতো ব্যবসায়ীর আশঙ্কা কি, আমরা আবার কি ঘুরে ফিরে সেই অর্থনৈতিক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর একটা নতুন উপদেষ্টা পাবো? আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম, বা বিএনপির একজন পরীক্ষিত বিজনেসম্যান ছিলেন, সেখানে বললাম যে আবার কি আরেকজন দরবেশ নতুন রূপে আসবে? উনিকে দরবেশ না বলিয়া হয়তো আউলিয়া বলা হবে, এরকম একটা নতুন টার্ম শুরু হবে। এবং বিএনপির আমলেও আমি যদি বলি, ঋণ খেলাফি সংস্কৃতি বিএনপির আমল থেকেও ছিল। ঋণ খেলাফি আজকে প্রত্যেকবার ইলেকশন আসতেছে, আপনাকে একটা মজার কথা বলি, কেউ বলে না, সংস্কারের মধ্যে নেই, প্রতিটি বার ইলেকশন আসে। ইলেকশন আসার আগে দেখবেন ব্যাংকের লোন রিশিডিউল করতে হয়, কারণ ঋণ খেলাফি হলে প্রার্থী হতে পারবেন না। আমি এখান থেকে বলিষ্ঠভাবে বলতে চাই, যে সমস্ত ব্যবসায়ী ব্যাংকের টাকা ঋণ নিয়ে ব্যবসা করে, তাদেরকে নির্বাচন তো দূরের কথা, তাকে রাজনীতিতে অবৈধ ডিক্লেয়ার করা উচিত, আইনগতভাবে বারিত করা উচিত। কারণ জনগণ তাকে টাকা দিয়েছে, ব্যাংক তাকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, রাজনীতি করার জন্য নয়। তার যদি নিজের পকেটে ব্যবসা করে টাকা ইনকাম করেছেন, সেই টাকা দিয়ে না, তো তুমি ব্যাংকের লোন আগে শোধ করুক। বাংলাদেশে আপনি যদি দেশটা কি, আপনারা শুধু রাজনীতির কথা বললে দেশ মাঠ গরম হবে, দেশের উন্নতি হবে না। কারণ আমি আপনাকে বললাম যে আমেরিকাতে কেন যাচ্ছে, তার অর্থনীতি মজবুত, তার সেখানে আমার একটা ছেলে, আমার ছোট ভাই, আমার ছেলে সেখানে গিয়ে থাকতে চায় কেন? সে একটা ভালো পারিশ্রমিক পাবে, একটি উন্নত জীবন যাপন করার জন্য যতটুকু টাকা দরকার সেটা দিবে, অ্যাজ ওয়েল এজ তাকে একটা নিরাপত্তা দিচ্ছে। তার আমার দেশে আমি সেটা তৈরি করতে পারতেছি না কেন? এই ঋণ খেলাফি সংস্কৃতির কারণেই কিন্তু আমরা সবচেয়ে বেশি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার সামনে 3-4টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সৈয়দ নাসির, আপনাকে দিয়ে শেষ করব। দেখুন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে না এটা ঠিক না, কিন্তু রাজনীতিকে যদি ব্যবসার কেন্দ্রস্থল হিসেবে কোনো ব্যবসায়ী মনে করে যে এটা ব্যবসা হিসেবে রাজনীতিকে নেয়, সেটা আপত্তিকর। আর রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অর্থনীতি, গণতন্ত্র, আগামী বাংলাদেশ কীভাবে চলবে, বিশ্বের সাথে কীভাবে তাল মিলিয়ে চলবে, কী পরিকল্পনাগুলো হবে, 50 বছর পরে আমাদের শিশুদের কী পরিস্থিতি হবে, নারীদের কী অবস্থা হবে, অবহেলিত জনগোষ্ঠীর কী অবস্থা হবে, সেগুলো নিয়ে রাজনীতিবিদরা ভাববে, পার্লামেন্টে বিল আনবে, পার্লামেন্টে কথা বলবে, নীতি প্রণয়ন করবে। এটা রাজনীতিবিদদের, পার্লামেন্টারদের দায়িত্ব। আজকে এই জিনিসগুলো আমাদের নানান রকম বিশ্লেষণ করার আছে। আবার দেখেন যে স্থানীয় সরকারে, পার্লামেন্টের মেম্বারদেরকে স্থানীয় সরকার হস্তক্ষেপ করা হচ্ছে, স্থানীয় সরকারকে শক্তিশালী করা হচ্ছে না, সেগুলো নিয়েও আমাদের অনেক আলোচনা আছে। আমি সেদিকে এখন যেতে চাই না। আমি যেতে চাই যে তিনি যেটা বলেছেন যে ভবিষ্যতে দরবেশ, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে বিএনপি যে কয়বার ক্ষমতায় আসছিল, সেখানে কি আপনি এই আওয়ামী লীগের 15 বছরের মতো তারা যে অপকর্ম করেছে তাদের সাথে অতীতের বিএনপির কোনো শাসনকাল মেলাতে পারবেন? বিএনপি টানা 15 বছর থাকেনি। আমার কথা হলো 5 বছর করে থাকুক, 5 বছর করে ভাগ দেন না, আপনি মিলাতে পারবেন? 5 বছর পরে বিএনপি
বিরোধী দলে গেছে, সেটা তো সত্য। বিএনপি কি পালিয়ে গেছে? কেন যায়নি? বিএনপি নেতাকর্মীরা পালানোর মতো কাজ করে নাই। তিনি বলেছেন সমগ্র বাংলাদেশে দখলের কথা বলেছেন, ট্রাক স্ট্যান্ড এগুলো। তাহলে যারা ছিল গত 15 বছর তাদেরকে তিনি রাখতে চান? কারা ছিল গত 15 বছর? তারা ছেড়ে চলে গেলে কোথায়? তারা কারা? ওনাকে জিজ্ঞেস করে উনি বলতে পারবে? তাহলে এই লোকগুলো কারা? এরা কারা ছিল গত 15 বছর একচ্ছত্রভাবে টার্মিনালে সমস্ত জায়গায়? তাহলে কি তাদেরকে উনি আবার আনতে চান? যদি না চান, আমি তো আনিনি, তারা তো নিজেরাই চলে এসেছে। কারা আসতে চায় তারা কিন্তু দখল করে ফেলেছে। এখন তাদেরকে যদি তিনি আনতে চান তাহলে আসুক। আর যদি তারা পালিয়ে গিয়ে থাকে, সেই সংগঠনগুলো কারা চালাবে? কেউ না কেউ চালাবে। দেশের মানুষ চালাচ্ছে, তাতে আপত্তি কোথায়? কে চালাবে? সে ইন্ডিয়া থেকে কেউ এসে চালাবে? এগুলো অবান্তর কথা, এগুলো বলার জন্য বলা। তারপরে তিনি আর কি বলেছেন? তারেক রহমান সাহেব সম্পর্কে তিনি বলেছেন এটা একটা রাজনীতির সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত। এটা একমাত্র বিএনপিই পারলো। কারণ আজকে কিন্তু বিএনপি সরকারে নাই। বিএনপির কিন্তু বহিষ্কার করা ছাড়া যদি কেউ অপরাধ করে, এই মুহূর্তে বিএনপি বহিষ্কার ছাড়া বিএনপির হাতে কোনো কাজ নেই, সুযোগ নেই। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যে তাদেরকে গ্রেপ্তার আওতায় নেন, সেটাও তারেক রহমানই বলতে পেরেছে। বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিল, মনে আছে? আজকে নাসিরুদ্দিন পিন্টুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তিনি নেই। ছাত্রদলের সভাপতি ছিলেন, এমপি হয়েছিলেন। স্পিকারের পারমিশন ছাড়া কিন্তু পার্লামেন্টের মেম্বারকে অ্যারেস্ট করতে পারে না। নাসিরুদ্দিন পিন্টুকে একটা ছোটোখাটো একটা অপরাধের জন্য কিন্তু দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরপরই তাকে অ্যারেস্ট করা হয়েছিল রাতের গভীরে। সে কেঁদেছিল পরে মুক্তি পাওয়ার পরে। বেগম খালেদা জিয়ার কাছে আমাকে আপনি শাসন করতে পারতেন, ফোন করে আমাকে বলতে পারতেন যে তুমি এরকম অপরাধ করো না। আমি এমন কী অপরাধ করেছিলাম, আপনার টেন্ডারের সাথে আমি পার্লামেন্টের মেম্বার গিয়েছিলাম, সে কারণে আপনি স্পিকারের নির্দেশ ছাড়া তো আমাকে অ্যারেস্ট করতে পারেন না। নিশ্চয়ই আপনার স্পিকার পারমিশন দিয়েছে। আর স্পিকার তো আপনার নির্দেশ ছাড়া স্পিকার আমাকে অ্যারেস্ট করে নাই। ম্যাডাম স্বীকার করেছেন, হ্যাঁ আমি নির্দেশ দিয়েছি, আমি তোমাকে অ্যারেস্ট করেছি, দৃষ্টান্ত স্থাপন করেছি যে ছাত্রদলের সভাপতিকে অ্যারেস্ট করেছি, আইনে আওতায় এনেছি। অপরাধ যদি ছাত্রদলের, যুবদলের, বিএনপি কেউ সারা বাংলাদেশে কেউ করে, তাকে কাউকে ছাড় দেওয়া হবে না। উদাহরণ, আপনি কি 15 বছর হাসিনার শাসক গোষ্ঠীর কোনো নেতাকে অ্যারেস্ট করতে দেখেছেন, বহিষ্কার করতে দেখেছেন? দর্শন করেছে জাহাঙ্গীরনগরে, দর্শনের সেঞ্চুরি অর্জন করেছে মানিকেরা, তাদেরকে দেখেছেন? পুরস্কৃত করেছে। বরং আজকে আমাদের যে পুলিশের অফিসার হারুন আমাদের এই জনাবুদ্দিন ফারুককে পার্লামেন্টের সামনে যেভাবে লাঞ্ছিত করেছে, রক্তাক্ত করেছে, প্রমোশন দিয়েছে। কাজে আপনি কার সাথে কার তুলনা করেন? বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার, তারেক রহমানের সাথে শেখ হাসিনার? এই দাম্ভিকতা তো কারো থাকা উচিত না, এবং মিথ্যা কারোর উপরে অভিযোগ দেওয়া উচিত না। আপনারা টকশোতে আসেন, কথা বলেন, কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু একটা মিথ্যা অভিযোগ দেবেন, মানুষ শোনে, মানুষ দেশবাসী জানতেছে, শুনতেছে। তারেক রহমান যে কাজটি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রত্যেকটা রাজনীতি, এত বড় রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে কেউ না কেউ করেছে। তারেক রহমানের নলেজে যখন আসছে বাদ দিয়ে দিয়েছে। এটাতে মেসেজ দিচ্ছে ফিউচারে যখন জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, ব্যক্তি ইন্ডিকেট করেননি, উনি কর্মকাণ্ড নিয়ে। আমি সেটা বলছি, আমিও বলতেছি যে ভবিষ্যতে যদি বিএনপিকে জনগণ ভোট দেয়, সরকারে আসে, আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব আজকে যেমনি বহিষ্কার করেছেন আরো শক্তভাবে দায়িত্ব নেবেন, এবং সেটা আমি আশ্বস্ত করতে পারি। আমি চাই, আমরা চাই, তারেক রহমান সাহেব চান চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম খুন মুক্ত যে নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এবং মানুষের নির্বাচনের মধ্যে সমগ্র সরকার গঠিত হবে, সেটি মানুষের প্রত্যাশার মধ্যে, সমগ্র মানুষ আজকে প্রত্যাশা। এবং 3.5 কোটি ভালো বিকল্প যদি আমাকে অপেক্ষা করেন, তাহলে নির্বাচন কি? আমি বলবো নির্বাচনের কোনো বিকল্প নেই বটে, তবে বিচার এবং সংস্কার দুইটাকে অবশ্যই বিচার হবে। অবশ্যই যারা 15 বছর ফেসিবাদ ছিল, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নৃশংসতা তৈরি করেছে, সে পিলখানা, সে হেফাজত ইসলাম, আমাদের ইলিয়াস, আমাদের চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, সাইফুল ইসলাম হিরো, দিনার, সুমন, যাদেরকে গুম করেছে তাদেরকে আমরা ফেরত চাইবো। এবং তাই সেই অপরাধের জন্য যারা অপরাধী, ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার, ধন্যবাদ সৈয়দ নাসির। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।